স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি জান্নাত সাথী। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হচ্ছে বলে ভারতীয় গণমাধ্যমে ভুল তথ্য প্রচার করছে বলে অভিযোগ করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বাংলাদেশের বিরুদ্ধে বিশ্বব্যাপী একটি গোষ্ঠী অপপ্রচার চালাচ্ছে বলেও অভিযোগ তার। সোমবার বিকেলে জাতীয় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অপপ্রচার ও বিভ্রান্তি নিয়ে বিদেশি কূটনীতিকদের ব্রিফ করার পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। ব্রিফিংয়ে ছিলেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, ইউরোপীয় ইউনিয়ন, পাকিস্তান, শ্রীলঙ্কা ও সাউথ কোরিয়ার কূটনীতিকরা। পররাষ্ট্র উপদেষ্টা জানান, ধর্মীয় পরিচয়ে কোনো অত্যাচারই কাম্য নয়। এ ব্যাপারে সতর্ক সরকার। জানান, ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে বাংলাদেশ এগিয়ে যেতে চায়। পূর্ববর্তী যে দল ক্ষমতায় ছিল তাদের আসলে লোকজনের সংখ্যা বেশি, ইনক্লুডিং পার্লামেন্টের উপরে তাদের ইনফ্লুয়েন্স একটু বেশি। এটা কিন্তু একটা গ্লোবাল ক্যাম্পেইন চলছে। গ্লোবের সবাই যে পার্টিসিপেট করছে তারা, কিন্তু গ্লোবাল ক্যাম্পেইনটা চলছে কিন্তু একটা বিশেষ গোষ্ঠী তারা চেষ্টা করতেছে, সবখানে তারা হিট করার চেষ্টা করছে। সেটা আমাদের তাদের রিচ বেশি, এটা কোনো সন্দেহ নেই। দেশে কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়নি। পার্শ্ববর্তী দেশের গণমাধ্যম বাংলাদেশ নিয়ে একচেটিয়া মিথ্যাচার ছড়াচ্ছে। এই মন্তব্য করে বাংলাদেশের গণমাধ্যমকে সতর্ক থেকে প্রকৃত চিত্র তুলে ধরার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। এছাড়া ৩,০০০ টন বীজ আলু আমদানি করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, সার বীজের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। সোমবার বেলায় 11টায় ঢাকা থেকে হেলিকপ্টারে রংপুরে শহীদ আবু সাইদের বাড়িতে যান স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। কবর জিয়ারত শেষে খোঁজ খবর নেন আবু সাইদের পরিবারের, হুঁশিয়ারি দেন জুলাই আগস্টে গণহত্যায় জড়িতদের কাউকে ছাড় না দেয়ার। এই মামলাটা যত তাড়াতাড়ি সম্ভব আমরা শুনানি শুরু করব এবং অন্যান্য যে আসামিরা ঘুরে বেড়াচ্ছে তাদের যদি আপনারা আইডেন্টিফাই করতে পারেন এবং আমার পুলিশ আইডেন্টিফাই করতে পারে, তাদের অবশ্যই আইনের আওতায় নিয়ে আসা হবে। কাউকে কোনো অবস্থায় ছাড় দেওয়া হবে না। ইসকন সম্পর্কে ভারতীয় গণমাধ্যমের কঠোর সমালোচনা করেন উপদেষ্টা। জানান, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগছে, সবাইকে ধৈর্য ধরতে হবে। এখানে কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয় নাই। পার্শ্ববর্তী দেশের মিডিয়া আমগো সম্বন্ধে অনেক মিথ্যা প্রচার করে। আপনারা সত্যি ঘটনা প্রকাশ করেন, যারা আপনি এই যে মিথ্যা ঘটনা রটাচ্ছে তাদের মুখে সে সময় চুলকালি পড়বে। পরে নগরীর পুলিশ লাইন্স স্কুল মিলনায়তনে বিভাগীয় প্রশাসনের সমন্বয় সভা শেষে কৃষি সম্প্রসারণের মতবিনিময় সভায় অংশ নেন উপদেষ্টা। জানান, দেশে সার বীজের কোনো সংকট নেই। আলুর দাম নিয়ে মধ্যস্বত্বভোগীদের কারসাজিকে দায়ী করেন তিনি। আলুর বীজটা গত বছর আমরা ৩,০০০ টনের উপরে বীজ আনছিলাম, এবারও প্রায় ওই পরিমাণে বীজ আরও একটু বেশি বীজ আনা হবে। বিআইডিসির বীজ ছিল টন হলো 24 টাকা করে, কিন্তু অনেক জায়গায় হয়তো একটু বেশি দামে তারা বিক্রি করতেছে। এই জন্য আমরা ইনস্ট্রাকশন দিচ্ছি এটা মোবাইল কোড করে তাকে শাস্তির আওতায় আনা। সারের কোনো ধরনের সংকট নেই। যদি এখানে আপনার যদি কোথাও সংকট হয়ে থাকে, এখানে ডিসি সাহেব, কমিশনার সাহেব আছে, ওনারা তো ওই সারের ইসে আপনারা ওনাকে নলেজ আনেন এবং তাদের এগেনস্টে অ্যাকশন নেওয়া হবে। রংপুর সফরে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে ছিলেন বিজিবি ও র্যাবের মহাপরিচালক। মাজেদ মাসুদ, ডিবিসি নিউজ, রংপুর। আগামী বছরের ২রা মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। যারা বাদ পড়েছেন তাদের তথ্য বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করা হবে। নিবন্ধিত হননি ২৫ থেকে ২৭ লাখ ভোটার। সোমবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নতুন নির্বাচন কমিশনের প্রথম কমিশন সভা শেষে এসব তথ্য জানান নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। এর আগে প্রধান নির্বাচন কমিশনারের সভাকক্ষে নতুন নির্বাচন কমিশনের প্রথম কমিশন সভা অনুষ্ঠিত হয়। সবাই যাতে অবাধে ভোট দিতে পারে সেই পদক্ষেপ নিচ্ছে নতুন নির্বাচন কমিশন। তাই এবার নির্ভুল ভোটার তালিকা প্রস্তুত করতে সব ধরনের প্রচেষ্টা চালানোর নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাদ পড়া ভোটাররা ছাড়াও আমরা 2025 সালে যারা ভোটার হবেন, অর্থাৎ 2026 সালের 1 জানুয়ারি পর্যন্ত যারা ভোটার হবেন তাদের তথ্য আমরা বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করব। যে আমাদের এই প্রক্রিয়াটা সম্পন্ন করতে আনুমানিক 6 মাস সময় লাগবে। তবে এই 6 মাস সময়ের সাথে আমাদের ভোটার তালিকা হালনাগাদের কোনো সম্পর্ক নাই। 2রা মার্চ এই পর্যন্ত হালনাগাদ তালিকা আমাদের প্রকাশ হয়ে যাবে। আর এটা হচ্ছে আমাদের একটা চলমান প্রক্রিয়া। রাজনীতিবিদ, ব্যবসায়ীরা নন,
বিগত সরকারের সময় দুর্নীতিতে সবচেয়ে এগিয়ে ছিলেন সেনা কর্মকর্তা ও আমলারা। তাদের সীমাহীন লুটপাটে বিপাকে পড়েছে অর্থনীতি। সংকট উত্তরণে সরকারকে আগামী 6 মাসের কর্মপরিকল্পনা প্রকাশের তাগিদ শ্বেতপত্র প্রণয়ন কমিটির। তারা বলছেন, বাংলাদেশ এরই মধ্যে মধ্য আয়ের ফাঁদে পড়েছে। এ থেকে ঘুরে দাঁড়াতে অর্থনীতির গতি বাড়াতেই হবে। সেই সঙ্গে উন্নয়নশীল দেশের স্বীকৃতিও এড়িয়ে যাওয়ার সুযোগ নেই বলে মনে করেন দেশ বরেণ্য অর্থনীতিবিদ ও বিশ্লেষকরা। আওয়ামী লীগ সরকার চামচা পুঁজিবাদ থেকে চোরতন্ত্রের প্রতিষ্ঠা করেছিল, আর তাতে সবচেয়ে বেশি ফায়দা লুটেছেন সেনা কর্মকর্তা ও আমলারা। শ্বেতপত্র প্রণয়ন কমিটির মূল্যায়ন প্রতীত সরকার ক্ষমতায় টিকে থাকতে আইন করে লুটপাট করার সুযোগ করে দিয়েছিল। ক্রনি ক্যাপিটালিজমকে বলতাম না চামচা পুঁজিবাদ, তো চামচা পুঁজিবাদের থেকে কিভাবে চোরতন্ত্রে চলে গেল। আপনারা যদি জিজ্ঞেস করেন এটার উৎস কোথায়, উৎসতে আপনার ফিরে যেতে হবে 2018 নির্বাচন। কমিটির প্রধান বলেন, দুর্নীতির জন্য সবচেয়ে বেশি ব্যবহার হয়েছে ব্যাংক খাত, এরপর অবকাঠামো, বিদ্যুৎ ও জ্বালানি এবং তথ্য ও প্রযুক্তি খাত থেকে বিপুল অঙ্কের টাকা লোপাট হয়েছে। অর্থনীতিবিদরা বলেন, দুর্নীতির ব্যাপকতা এতটাই বেশি যে এ নিয়ে গবেষণা হওয়া উচিত। পুরনো যে দুর্নীতিবাজরা, তারা যে অতীতে বিভিন্ন সময় তারা যে নানাভাবে খেলেছে, আমরা চাই না তারা কোনোভাবে প্রতিস্থাপিত হোক, আবার নতুন করে পুনর্বাসন হোক। সেই জায়গায় পদগুলো কিন্তু বন্ধ করতে হবে এই সংস্কারের মাধ্যমে। প্রকল্প আমরা জানি দ্রুত বিদ্যুৎ সরবরাহ আইনের মাধ্যমে দেওয়া হয়েছে এবং সেগুলো রাজনৈতিক এবং ব্যবসায়িক ট্রানজাকশনের মাধ্যমেই দেওয়া হয়েছে। এই ব্যাপারে আমরা হাতে কোনো প্রমাণ নাই, কিন্তু এটা নিশ্চিত, এটা বহু জায়গা থেকে আমরা যেটা তথ্য প্রমাণ পেয়েছি। অর্থনীতিবিদরা বলছেন, তথ্যের নৈরাজ্য আর দুর্নীতির ফলাফল বাংলাদেশ এখন মধ্যম আয়ের ফাঁদে। আমরা এর আগে বলতাম যে মধ্য আয়ের ফাঁদে পড়ার ঝুঁকি আছে, এখন সেটার ঝুঁকি নাই, এটা ঘটে গেছে বলে আমরা তথ্য উপাত্ত দিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করেছি। প্রশ্ন ছিল, এ অবস্থায় উন্নয়নশীল দেশের স্বীকৃতি নিতে বাংলাদেশ কি প্রস্তুত? বিশ্লেষকদের পরামর্শ, এটি এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। 2026-এ না করে 29-এ করি বা 32-এ করি, আমাদের প্রস্তুতিটা কিন্তু আমাদের দুর্বল হয়ে যাচ্ছে বলে আমার মনে হয়। শ্বেতপত্র কমিটি বলছে, আগামী 6 মাস অর্থনীতির জন্য খুবই সংকট। এ থেকে উত্তরণে সরকারকে একটি মধ্যমেয়াদী নীতি গ্রহণের পরামর্শ তাদের। মসৃণ উত্তরণ কর্মসূচি প্রস্তুত করা হয়েছে, তাকে আগ্রহ সহকারে এটাকে বাস্তবায়ন করা উচিত। অর্থনৈতিক বৈচিত্র্যায়ন, আমাদের উৎপাদনশীলতা বৃদ্ধি, আমাদের মানবিক সম্পদের শক্তিশালীকরণ এবং আমাদের গরিব মানুষের প্রতি দারিদ্র বিমোচন এবং আমাদের অসাম্যের প্রতি নজর দেওয়ার বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে আসবে। বিনিয়োগ মন্দা কাটানো এবং অর্থনৈতিক অবস্থা সম্পর্কে বিদেশিদের পরিষ্কার ধারণা দিতে বিশেষ উদ্যোগ নেয়ার পরামর্শ দেয় শ্বেতপত্র প্রণয়ন কমিটি। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। খুলনা বিভাগীয় বিএনপির 31 দফা রাষ্ট্র কাঠামো সংস্কার বিষয় নিয়ে আয়োজিত কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সরাসরি চলে যাচ্ছে সেখানে। পরবর্তীতে আমাদের সাথে যে সকল রাজনৈতিক দল আন্দোলন করেছেন, যারা আন্দোলন আমাদের সাথে করেছে, সকল গণতান্ত্রিক রাজনৈতিক দল যারা স্বৈরাচারের পতন চেয়েছে, যারা একটা বাংলাদেশ গঠন করতে চেয়েছে নতুনভাবে, সুন্দরভাবে, সেই সকল রাজনৈতিক দলকে সাথে নিয়ে আলোচনা করে পরবর্তীতে আমরা এটিকে 27 থেকে 31 দফায় নিয়ে এসেছি। কাজেই এই 31 দফা কিন্তু শুধু যে বিএনপির দফা তা না, আমাদের সাথে সমমনা বা যেভাবেই বলি না কেন, আমরা আমাদের সাথে যে রাজনৈতিক দলগুলো ছিলেন, অর্থাৎ বাংলাদেশের পক্ষের সকল গণতান্ত্রিক দলগুলোর চিন্তার ফসলই হচ্ছে এই 31 দফা। অর্থাৎ নট অনলি বিএনপি, এর সাথে আরো বহু রাজনৈতিক দলের চিন্তা সমন্বয়ে ঘটেছে এই 31 দফার মধ্যে। এখন প্রিয় সহকর্মীবৃন্দ, এই 31 দফা আমাদেরকে নিয়ে যেতে হবে, এটার পক্ষে মানুষের সমর্থন আমাদেরকে আদায় করতে হবে। এই কাজটি আপনাদেরকে কষ্ট করে এই কাজটি করতে হবে। শুধু এই 4 দেওয়ালের ভিতরে আজকে 31 দফা রেখে দিলে চলবে না। আপনাদেরকে আমরা কেন্দ্র থেকে করেছি, আপনাদেরকে এখানে আজকে কিছু একটি বক্সের মধ্যে কিছু লিফলেট দেওয়া হয়েছে, বইগুলো দেওয়া হয়েছে। এটি যথেষ্ট নয়। আপনাদেরকে সাথে আমরা জেলা নেতৃবৃন্দের কাছে কেন্দ্র থেকে পেন ড্রাইভে করে দিয়ে দেওয়া হচ্ছে সফট কপিটি। আপনাদের কাছে অনুরোধ থাকবে,
আমরা কিছু আপনাদেরকে দিয়েছি টোকেন হিসেবে, বাকি আরো অনেক লাগবে, সেটি কষ্ট করে আপনাদেরকে প্রিন্ট করতে হবে। তবে অবশ্যই এখানে জেলা পর্যায়ে যারা নেতৃবৃন্দ আছেন, আপনাদেরকে এখন পরিকল্পনা নিতে হবে কিভাবে আপনারা উপজেলায় করবেন। উপজেলা নেতৃবৃন্দকে সাথে নিয়ে জেলা নেতৃবৃন্দ পরিকল্পনা করবেন কিভাবে আপনারা ইউনিয়ন পর্যায়ে চলে যাবেন, সেটি আপনাদেরকে পরিকল্পনা করে গ্রহণ করতে হবে। অর্থাৎ মোট কথা মানুষের কাছে পৌঁছে দিতে হবে। প্রিয় সহকর্মীবৃন্দ, আমরা সবসময় একটি কথা বলি, বিএনপির সকল ক্ষমতার উৎস জনগণ। আমাদের কিছু কিছু নেতৃবৃন্দ, কিছু কিছু কর্মী, কিছু কিছু সহকর্মীর মধ্যে একটি চিন্তা ঢুকে গেছে যে এখানে সাগর বোধহয় খুব সম্ভব বলেছিল খুলনা থেকে যে আমরা ক্ষমতায় গেলে, কিছু কিছু সহকর্মীর মধ্যে ঢুকে গেছে এমন একটা ভাব যে আমরা ক্ষমতায় বোধহয় চলে যাচ্ছি বা চলে গিয়েছি। সহকর্মীবৃন্দ, আপনাদের সকলকে আমি অনুরোধ করব, একই সাথে আপনাদের সকলকে আমি দৃঢ়ভাবে বলবো, আমরা ক্ষমতায় যাইনি। আমরা ক্ষমতায় যাব কিনা আমরা জানি না। তখনই আমরা ক্ষমতায় যেতে পারবো যখন আমরা বাংলাদেশের জনগণের সমর্থন পাবো। কাজেই জনগণের সমর্থন পাবো। এখন জনগণের সমর্থন আমাদেরকে আদায় করতে হবে। জনগণের সমর্থন যদি আদায় করতে হয়, এখানে আপনারা আজকে যারা উপস্থিত আছেন, আপনাদের সকলকে কিন্তু আমরা এখানে আজকে আমন্ত্রণ জানিয়েছি একজন নেতা হিসাবে। হতে পারেন আপনি একজন জেলার নেতা, হতে পারেন উপজেলা বা হতে পারেন ইউনিয়ন পর্যায়ে নেতা, কিন্তু আপনি নেতা বলেই কিন্তু আজকে এখানে আপনাকে দাওয়াত দেওয়া হয়েছে। এবং সেজন্যই নেতা, আপনার কথা, আপনার কাজ, আপনার উঠা বসা, আপনার চলাফেরা সবকিছুর উপর নির্ভর করছে বিএনপির আগামী দিনের ভবিষ্যৎ। বিএনপির আগামী দিনের ভবিষ্যৎ। আপনি বিএনপিরই হন না কেন, আপনি ছাত্র দলেরই হন না কেন, আপনি যুব দল, স্বেচ্ছাসেবক, কৃষক দল, মহিলা দল, যেই দলের নেতাই হয়ে থাকুন না কেন, আপনাকে মানুষ এক বাক্যে চিনে বিএনপি হিসাবে। কাজেই আমাদের আগামী দিনের আমাদের সকল কিছু এমন হতে হবে যাতে জনগণের সমর্থন আপনার প্রতি থাকে, যাতে জনগণের সমর্থন দলের প্রতি থাকে। নেতৃবৃন্দ, এইটা যদি আপনি চিন্তা করেন, আচ্ছা ঠিক আছে তারেক রহমান কিভাবে বলবে সেটা তারেক রহমান কিছু একটা বলে টলে সামলে নিবে, আচ্ছা ঠিক আছে দলের মহাসচিব মির্জা আলমগীর উনি এটা বলে সামলে নিবে, ওনারা দেখবে। এই ছোটখাটো বিষয় এগুলা যদি কেউ কিছু করে, এগুলা কে নজরে দেয়? নো, এটা খুব ভুল ধারণা। দায়িত্ব আমার একার না, দায়িত্ব স্থায়ী কমিটির সদস্য সকলের একার না, দায়িত্ব আমাদের সকলের। এই দলকে রক্ষা করা, এই দলকে সামনে নিয়ে যাওয়ার, রক্ষা করার দায়িত্ব সকলের। আমি কেন্দ্রে আছি, আমি কেন্দ্র থেকে আমার দায়িত্ব পালন করব। আপনি উপজেলা লেভেল, জেলা লেভেল বা ইউনিয়ন লেভেলে আছেন, সেখানে আপনি একজন নেতা হিসাবে আছেন। আপনি যেই মূল দল সহ যেই অঙ্গ সহযোগী সংগঠনই হন না কেন, আপনাকে আপনার দায়িত্ব পালন করতে হবে। আপনারা নিশ্চয়ই শুনেছেন, খেয়াল আছে অনেকেরই, আমি কিছুদিন আগে বলেছি জনগণের সঙ্গে থাকুন, জনগণকে সঙ্গে রাখুন। সহকর্মীবৃন্দ, আপনারা প্রায় একটি কথা বলে থাকেন, আমার সাথে যখন দেখা হয় তখনও বলেন, আপনারা বলেছেন, আপনারা অতীতেও বলেছেন, বর্তমানেও বলছেন, বিভিন্ন বক্তৃতা বিবৃতিতেও আপনারা বলেন যে বাংলাদেশের জনগণের আস্থা বিএনপির উপরে আছে। এই কথাটা আপনারা বলেন। প্রিয় সহকর্মীবৃন্দ, এই আস্থাটা ধরে রাখা কিন্তু অনেক কঠিন ব্যাপার। এই আস্থাটা ধরে রাখা কঠিন ব্যাপার। জনগণের আস্থা আপনাদের উপরে আছে, আমাদের উপরে আছে, বিএনপির উপরে আছে। এটি ধরে রাখার দায়িত্ব আপনার এবং আমার এবং আমাদের সকলের। এটি ধরে রাখার দায়িত্ব কিন্তু জনগণের না। জনগণ আস্থা রাখবে তার উপরেই যে জনগণের সাথে থাকবে, জনগণ আস্থা রাখবে তার উপরেই। জনগণ যখন দেখবে যে আমি তার উপরে আস্থা রাখেছি এই কারণেই, কারণ আমি যেভাবে চাই সে সেভাবে কথা বলছে, আমি যেভাবে চাই সে সেভাবে বিহেভ করছে, সেভাবে চলছে, সেভাবে উঠছে, সেভাবে বসছে। প্রিয় সহকর্মীবৃন্দ, এই কথাগুলো আমি এই কারণে বলছি, আপনারা হয়তো মনে মনে কেউ কেউ ভাবছেন যে তারেক রহমান তো এই কথাগুলো দুদিন আগেও বলেছে, একই কথা বারবার বলে কেন? একই কথা এই জন্য বারে বারে বলছি সহকর্মীবৃন্দ, আগামী দিনে যে নির্বাচনটি আসছে, আগেও বলেছি, আজও আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই পরিষ্কার ভাবে। আপনারা পত্রপত্রিকা দেখছেন, খবরাখবর রাখছেন, আপনারা যদি সকল কিছু বিবেচনা করেন, পরিষ্কার, দিন যত যাচ্ছে পরিষ্কার হয়ে যাচ্ছে। আমি আজকে থেকে প্রায় 3 মাস আগে আমি এই কথাটি বলেছিলাম, দিন যত যাচ্ছে তত পরিষ্কার হচ্ছে সামনের যে নির্বাচন এটি এত সহজ না। খুলনায় আয়োজিত কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা এতক্ষণ ছিলাম সরাসরি সেখানে।
15 আগস্টকে জাতীয় শোক দিবসের ছুটি ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় স্থগিত করেছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এই আদেশ দিয়েছে। এদিকে জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণার রায় বাতিল চেয়েছে রাষ্ট্রপক্ষ। 1975 সালের 15 আগস্ট সপরিবারে হত্যা করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। 1996 সালে ক্ষমতায় আসার পর থেকে দিনটিকে জাতীয় শোক দিবস হিসেবে পালন করে আসছিল আওয়ামী লীগ। তবে 2001 সালে বিএনপি নেতৃত্বাধীন সরকারের সময় বাতিল করা হয় এই দিবস ও সরকারি ছুটি। 2008 সালের একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আবার তা পুনর্বহাল করে হাইকোর্ট। গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর জাতীয় শোক দিবস ও সরকারি ছুটি বাতিল করে অন্তর্বর্তী সরকার। এ বিষয়ে সরকারের লিভ টু আপিল মঞ্জুর করে 2008 সালের হাইকোর্টের দেয়া রায় স্থগিত করেছে আপিল বিভাগ। 15 আগস্টকে জাতীয় শোক দিবস এবং সরকারি ছুটি ঘোষণা করা হয়েছিল একটি রায়ের মাধ্যমে। তো সরকার পক্ষ মনে করেছে যে এটি সম্পূর্ণভাবে যে সময়কার যে গভর্নমেন্ট থাকবে তাদের এটা একটা পলিটিক্যাল কোয়েশ্চেন, তো সেইটার বিরুদ্ধে আপিল করা হয়েছিল এবং আমাদের আপিলের লিভের শুনানি করে রায়টাকে স্থগিত করে দেওয়া হয়েছে। একই সঙ্গে জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় স্থগিত চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। আগামী রবিবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগে এ বিষয়ে শুনানি হবে। এর আগে 2020 সালের 10 মার্চ জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে রায় দেয় উচ্চ আদালত। পরবর্তীতে এটা শুনানির জন্য আসবে। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা। গুমের অভিযোগে র্যাব 2-এর সাবেক পুলিশ সুপার মহিউদ্দিন ফারুকী ও বরিশাল ব্রাঞ্চের অতিরিক্ত পুলিশ সুপার আলিফউদ্দিনকে গ্রেপ্তার দেখিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আগামী 20 ফেব্রুয়ারি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলেরও নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে জুলাই আগস্টের গণহত্যা মামলায় আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমু ও কামরুল ইসলামকে বুধবার হাজির করার নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। গুমের অভিযোগে এই প্রথম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় র্যাবের 2 সদস্যকে। মহিউদ্দিন ফারুকী ও আলেপের বিরুদ্ধে শুধু গুমই নয়, জুলাইয়ে শনি আখড়ায় ছাত্র জুবায়েরকেও হত্যার অভিযোগ রয়েছে। সোমবার সকালে তাদেরকে কাশিমপুর কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠায় বিচারক। আজকে তাদেরকে ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়েছিল, তাদেরকে এই ট্রাইব্যুনালের মামলায় গ্রেফতার দেখানো হয়েছে এবং আগামী ফেব্রুয়ারি মাসের 20 তারিখে তাদেরকে ট্রাইব্যুনালে হাজির করা হবে এবং তাদের বিরুদ্ধে তদন্তের অগ্রগতি ট্রাইব্যুনালকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। এদিন জুলাই আগস্টের হত্যা মামলায় সাবেক মন্ত্রী আমির হোসেন আমু ও কামরুল ইসলামকে গ্রেপ্তার দেখানো হয়। হাজির করতে বলা হয় 4 ডিসেম্বর। আমরা আজকে ট্রাইব্যুনালে একটি দরখাস্ত দাখিল করেছি, সেটি হলো তাদেরকে এই ট্রাইব্যুনালে উপস্থাপন করার জন্য এবং তাদের বিরুদ্ধে জুলাই আগস্টে যে মানবতা বিরোধী অপরাধ দেশব্যাপী সংঘটিত হয়েছে তাদের বিরুদ্ধে কী কী সুনির্দিষ্ট অভিযোগ তদন্তকালে পাওয়া গিয়েছে তা আমরা ট্রাইব্যুনালে পড়ে শুনিয়েছি। ট্রাইব্যুনাল সন্তুষ্ট হয়েছেন এবং এই আবেদন 2টি মঞ্জুর করেছে। ইকবাল অনিক, ডিবিসি নিউজ, ঢাকা। ডিবিসি সংবাদে নিচ্ছে একটি বিরতির সঙ্গেই থাকুন। স্বাগত আরেকবার ডিবিসি সংবাদে। রাজধানীর রামপুরা হাতিরঝিল শাহবাগ থানার নতুন মামলায় গ্রেপ্তার দেখে কারাগারে পাঠানো হলো সাবেক মন্ত্রী দীপুমণি হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন এবং সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে। সোমবার সকালে তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয়। মামলার তদন্ত কর্মকর্তারা তাদের পুনরায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। দুই পক্ষের শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইমরান আহমেদের আদালত গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, জুলাই আগস্টের গণহত্যায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে তাদের মদত রয়েছে। এর আগেও বিভিন্ন মামলায় দীপুমণি হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন ও জুনায়েদ আহমেদ পলক রিমান্ডে ছিলেন। ভারত গণহত্যাকারীকে জায়গা দিয়ে তাদের বাংলাদেশে রাজনীতি করতে দেওয়ার সুযোগ সৃষ্টির পায়তারা চালাচ্ছে, এমন অভিযোগ করে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু আরও বলেন, গণতন্ত্র বিনাশকারী শত্রুদের মোকাবেলায় জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিরোধ ও আইন শৃঙ্খলার অবনতির প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবে অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে আসাদুজ্জামান দুদু এই অভিযোগ করেন। যারা গণহত্যাকারীকে রাজনীতি করার সুযোগ সৃষ্টি করার চেষ্টা করছে, এই দেশটি আওয়ামী লীগ এবং শেখ হাসিনা এছাড়া কখনোই অন্য দলকে তারা সহজভাবে নিতে পারে না। স্পষ্ট ভাষায় বলি, বাঙালি জাতি কারোর কাছে মাথা নত করার জাতি।
2024-এ সচেতনতা ও জনসম্পৃক্ততা বাড়ানো গেছে বলে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা কমানো সম্ভব হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার মোহাম্মদ জাফর। তিনি বলেন, 2023 সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ছিল 1750 জন। সেই তুলনায় এবছর মারা গেছেন 494 জন। রাজধানী স্বাস্থ্য অধিদপ্তরের এক আলোচনা সভায় এসব কথা বলেন মহাপরিচালক। এ সময় ডেঙ্গুতে মৃত্যুর অন্যতম কারণ হিসেবে আক্রান্ত অবস্থায় দেরি করে চিকিৎসা নেওয়া হয়েছে বলে মন্তব্য করেন তিনি। জ্বরের 3 দিনের মধ্যে প্রাথমিক চিকিৎসা নেওয়া সম্ভব হলে রোগীদের হেমোরেজিক হয়ে মৃত্যুর ঝুঁকি অনেক কমে যায় বলেও মত তার। শুধু বাসার মধ্যে আমরা করেছি, তারপরে সব জায়গায় স্পেসিফিক্যালি বলা হয়নি এটা কি বস্তি নাকি এটা মানে হাই রাইজ বিল্ডিং শুধু নাকি অন্য জায়গায় স্পেসিফিক্যালি এটা করা হয়নি। মনসুনে এটা করা হয়েছে, তাও দেখেন লিড মনসুনে আমরা এসেছি। তবে অর্থনৈতিক আমাদের যে অ্যাকচুয়ালি স্থবিরতা রয়েছে, এগুলো আমাদের নেগেটিভ পয়েন্ট, আমাদের এটা প্রতিবন্ধকতা, আমাদের এটা সীমাবদ্ধতা। আমরা যেন এগুলো কাটিয়ে উঠতে পারি সেই পরামর্শ আপনারা দিবেন। 27 বছরও বাস্তবায়ন হয়নি পার্বত্য শান্তি চুক্তি, শান্তি ফেরেনি পাহাড়ে। তাই আর ছলাকলা না করে নতুন সরকারের কাছে এই চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন চায় ক্ষুদ্র নৃগোষ্ঠী। সেই সাথে সব আদিবাসীর জন্য আলাদা ভূমি কমিশন গঠন সহ 7 দফা দাবি জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলন। শান্তি চুক্তির নামে পাহাড়ে শান্তি হয়নি, সমস্যা শেষ হয়নি ক্ষুদ্র নৃগোষ্ঠী আর অন্যান্য পাহাড়বাসীর। সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে পার্বত্য চট্টগ্রাম চুক্তি 27 বছর প্রত্যাশা ও অগ্রগতি শীর্ষক আলোচনায় বিগত সরকার আমলের নানান ছলাকলা চিত্র তুলে ধরা হয়। শুধু নারীদের জন্য একটা কমিশন গঠন করা হয়েছে, কিন্তু 11টা কমিশনের মধ্যে কোনো নারী প্রতিনিধি সেখানে নাই। আমার পরিচয় যদি ওইখানে সংবিধানে না থাকে, সেই সংবিধান থাকার দরকার কি? উন্নয়নের নামে শেখ হাসিনা পাহাড়ের পরিবেশ বিধ্বংসী কার্যক্রম চালিয়েছেন বলে অভিযোগ তোলা হয়। যদিও অনেকে বলে এই সরকারের বহুত ইচ্ছা আছে, আমরা আশা করছি আপনারা উদ্যোগ নিয়ে পার্বত্য চট্টগ্রামের এই বিষয়টা ওয়ান্স ফর অল চিরদিনের জন্য সেটেল করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। এত সংস্কার কমিশনের মাঝে পার্বত্য চট্টগ্রাম নিয়ে কেন কোনো কমিশন হয়নি এমন প্রশ্ন করা হয় অনুষ্ঠানে। এরা এসে কথা বললো কোনো সংস্কার কমিটি হয়েছে? আজকে যদি এই তকমা মুছে ফেলানোর কাজটা না করতে পারি এবং এইটাকে রাজনৈতিকভাবে গ্রহণ করে আমরা সিদ্ধান্ত না নিতে পারি, তাহলে কিন্তু সমাধান হবে বলে আমার কাছে মনে হয় না। অতীত বাদ দিয়ে পাহাড়ের সমস্যার শান্তিপূর্ণ সমাধানে তৎপর হতে অন্তর্বর্তী সরকারের প্রতি জোর দাবি জানানো হয়। এই চুক্তি কাদের জন্য হয়েছে, কাদের সাথে হয়েছে, তাদের কথা কোথায় এখানে? ফ্যাসিস্ট সরকার যারা সবসময় মিথ্যাচার করেছেন, এই চুক্তির সাথে প্রতারণা করেছেন, সেটি এই সরকার সেই পথে হাঁটবেন না। জেলা পরিষদ এবং আঞ্চলিক পরিষদের পরামর্শ ছাড়াই সব সিদ্ধান্ত নেওয়া হচ্ছে জানিয়ে সমতলের আদিবাসীদের জন্য আলাদা আলাদা ভূমি কমিশন গঠন সহ 7 দফা দাবি জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলন। সেই জাতীয় সংলাপ করার আমাদের একটা প্রস্তুতি আছে। মাহফুজা বৃষ্টি, ডিবিসি নিউজ, ঢাকা। সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।